উৎস বলল, তোমার তো পরিবর্তন আমার ঠিক হজম হচ্ছে না। রূপকথা বলল, হজম না হলে তো হজমির ওষুধ খান। উৎস বলল, কি হয়েছে তোমার? হঠাৎ তো চুপচাপ হয়ে গেলে কেন? ঐশ্বর কথাটা হেসে উড়িয়ে দিল রূপকথা। ঐশ্বর থেকে চোখ সরিয়ে আবার বইয়ে মন দিল। উৎস আর কিছু না বলে ফেরেশাতে চলে গেল। উৎস ফেরেশায় আসতেই রূপকথা জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি কি কোনোভাবে আপনাকে বেকায়দায় ফেলছি? রূপকথার বলা কথাটা মানে বুঝলো না উৎস। জিজ্ঞেস করলো, মানে? রূপকথা আর চেপে থাকতে পারল না। বলল, আদিব স্যার যখন আপনাকে জিজ্ঞেস করেছিল আমি কে হই আপনার, তখন আপনি কি বলেছিলেন? উৎস বলল, কি বলেছি? রূপকথা বলল, কি বলেছেন সেটা তো আপনি ভালো জানেন। উৎস বলল, আরে বাবা, সত্যি বুঝতে পারছি না, কি বলছি আমি? উৎস সত্যি এই মুহূর্তে মনে পড়ছে না আদিবকে সে কি বলেছে। রূপকথা বলল, থাক, তাহলে আর কষ্ট করে মনে করতে হবে না। এটা বলে রূপকথা উঠে নিচে চলে যাচ্ছিল। রূপকথা পিছন থেকে তার হাত টেনে ধরল। এরপর একটা নিজের সামনে এনে দাঁড় করালো। জিজ্ঞেস করলো, চুপচাপ এখানে দাঁড়াও। আর আর কি হয়েছে সবটা খুলে বলো। আদিব কি বলেছে তোমায়? রূপকথা হাত ছড়িয়ে নিতে চাইলো, তবে পারল না। শেষে ব্যর্থ হয়ে বলল, হাত ছাড়ুন। অবশ্য বলল, আগে যা জিজ্ঞেস করেছি তার উত্তর দাও। এরপর রূপকথার আসল কাহিনী পুরোটা উৎসকে বলল। সবটা শুনে উৎস বলল, এই জন্য তুমি শুধু ধুম করেছিলে? রূপকথা কিছু বলল না। উৎস হেসে ফেলল, বলল, তার মানে এই ছোট্ট একটা কারণে কাল থেকে এমন ধুম করে আছো তুমি? রূপকথা বলল, এটা ছোট্ট কারণ? উৎস বলল, তা নয়তো কি? রূপকথা বলল, জানেন কতটা অপমান লেগেছে আমার? উৎস এবার হাসি থামিয়ে সিরিয়াস হয়ে বলল, আদিব যখন আমাকে জিজ্ঞেস করেছিল তখন আমি ফোনে কিছু একটা করেছিলাম। সম্পূর্ণ মনোযোগ তখন আমার ফোনে ছিল। দ্যাটস হোয়াট। আমি আদিবের কথা কোনো উত্তর দিইনি। এটা নিয়ে তো ডিপলি চিন্তা করার কি আছে? রূপকথা, জানি না, তারপর আমার খুব খারাপ লেগেছে। উৎস, দেখো, আমাদের বিয়ে হয়েছে ঠিকই, তবে আমরা অন্যদের মতো কোনো সাধারণ স্বামী স্ত্রী নই। বিয়েটা তুমি নিজেও মানো না, আর আমার কথা তো বাদই দিলাম। রূপকথা বলল, কে বলেছে এই বিয়ে আমি মানি না? আমি কি একবার নিজের মুখে বলেছি আপনাকে? উৎস বলল, তা বলনি। রূপকথা, তাহলে কেন বলেছেন ওই কথা? উৎস ভুরুকুচকে জিজ্ঞেস করলো, তার মানে কি তুমি এই বিয়ে মন থেকে মেনে নিয়েছো? রূপকথা বলল, অবশ্যই মানি, না মানার কি আছে? আমি এটাও বিশ্বাস করি যে মানুষের জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহ মানুষের সৃষ্টির আগে থেকে লিখে রেখেছেন, এবং এই একটি কথা সবারই বিশ্বাস করা উচিত। উৎস জিজ্ঞেস করলো, এসব কথা তোমার মাথায় কে ঢুকিয়েছে? নিশ্চয়ই আম্মা। রূপকথা বলল, শুধু শুধু ওনাকে দোষারোপ করবেন না, এগুলো আমি নিজেই ব্রেন খাটিয়ে বলছি। উৎস, ব্যাপার না, আবেগের বশে মানুষ এসব একটু একটু বলেই। রূপকথা বলল, যত সব বাজে কথা। আপনার কি মনে হয় আমি এসব আবেগের বশে বলছি? উৎস বলল, তা নয়তো কি। আর আমি এও বিশ্বাস করি, তোমার আবেগ কেটে গেলে এখন যে কথাগুলো তুমি বলছো, এই কথাগুলো তুমি ভুলে যাবে। তাই আমি তোমার এসব আবেগের কখনোই প্রশ্রয় দেব না। রূপকথা ভেঙচি কেটে বলল, তাহলে কি ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছেন আমাকে? উৎস বলল, সেটা কখনো বললাম? রূপকথা বলল, সংসারও করবেন না, ডিভোর্সও দেবেন না, তাহলে কি করবেন? উৎস বলল, তোমাকে পেলে পুষে বড় করে আবার বিয়ে দিব। রূপকথা বলল, আমার আর বিয়ে করার শখ নেই। আপনার বেশি শখ থাকলে আপনি আরও 4টা করেন। উৎস বলল, দুইটা দিয়ে চলছে, আর দুইটা করলে এখালি পূর্ণ হবে। স্যার ম্যাম, আপনাদের আয়শা বেগম নিচে ডাকছে। নাস্তা রেডি হয়েছে। সার্ভেন্টদের কথা শুনে দুজন দরজার দিকে তাকালো। দেখলো দরজার বাইরে থেকে একজন সার্ভেন্ট দাঁড়িয়ে আছে। উৎস বলল, আরসি যান। সার্ভেন্ট চলে গেল। উৎস রূপকথাকে বলল, এমনিতে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসো। আমি রেডি হয়ে নেই। রূপকথা উৎস কথা মতো ইউনিফর্ম দিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎস চেঞ্জ করে অফিসের জন্য রেডি হয়ে দিল। রূপকথা চেঞ্জ করে এসে দেখে উৎস পুরোপুরি রেডি। রূপকথা বলল,
সাথে জিনটিন আছে নাকি? এ তো ফার্স্ট কিভাবে রেডি হলেন? উৎস বলো, সাথে জিনটিন আছে কিনা জানি না, তবে একটা পেতনি আছে। রূপকথা আবারও গাল ভেঙচি দিল, বলল, আপনি অনেক কথা শিখেছেন দেখছি। উৎস ফোন, ওয়ালেট, গাড়ির চাবি সব কিছু নিয়ে রুম থেকে বের হতে হতে বলল, তাড়াতাড়ি নিচে এসো, ব্রেকফাস্ট করে নাও, লেট করলে কিন্তু আমি তোমাকে রেখে চলে যাব। রূপকথা এক কাঁধে ব্যাগটা নিয়ে বলল, হ্যাঁ প্লিজ চলে যান, আমি রিক্সা নিয়ে চলে যেতে পারবো। উৎস বলল, হ্যাঁ ঠিক আছে। কীভাবে যেন লেট হয়ে গেছে। আয়শা বেগম জিজ্ঞেস করলো, রূপকথা কোথায়? রূপকথা বলো, এই তো এসে গেছি। রূপকথা দেখলো নাতাশার টেবিলে উদয়ও আছে, ফোন দেখতে দেখতে খাচ্ছে। রূপকথা সেদিকে আর না তাকিয়ে উৎসের পাশে একটা চেয়ারে গিয়ে বসলো। এরপর তাড়াতাড়ি করে খেতে লাগলো। ফারুক সাহেব বলো, আস্তে ধীরে খাও, গলায় আটকে যাবে তো। রূপকথা বলো, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। ফারুক সাহেব বলো, একদিন দেরি হলে কিচ্ছু হবে না। উৎসর খাওয়া শেষ হতে রূপকথাকে তাড়া দিয়ে বলল, খাওয়া শেষ হলে বাইরে এসো, আমি গাড়ি বের করছি। এ কথা শুনে রূপকথা প্রতিদিনের মতো আজও এক গ্লাস পানি খেয়ে ব্যাগটা কাঁধে নিয়ে ফারুক সাহেব আর আয়শা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে উৎসর পেছনে ছুটল। উৎস গাড়ি গিয়ে থামলো রূপকথা কলেজের সামনে। রূপকথা গাড়ি থেকে নামার আগে উৎস জিজ্ঞেস করলো, টাকা আছে নাকি দিব? রূপকথা বলল, আছে, লাগবে না। এরপর দুজন দুদিকে চলে গেল। রূপকথা ক্লাসে গিয়ে দেখে ক্লাসে অলরেডি একজন স্যার চলে এসেছে। রূপকথা ক্লাসে গিয়ে ওয়াহি আর ইতুর পাশে বসলো। ইতু বলল, কি রে, এত দেরি করলি কেন? জানিস কত কষ্ট করে তোর জন্য জায়গা রেখেছি। রূপকথা বলল, থ্যাংক ইউ রে। এরপর টানা 3টা ক্লাস শেষ করার পর ইতু বলল, খিদে লেগে গেছে, চল ক্যান্টিনে যাই। ঠিক মতো খেয়ে না আসায় আজকে রূপকথার খিদে লেগে গেছে। বলল, ঠিক আছে চল। এরপর তিনজনেই ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনে গিয়ে খাবার অর্ডার দিয়েই বসে ইতুর চোখ গেলে একটা সুদর্শন ছেলের দিকে। দেখেই বোঝা যাচ্ছে সিনিয়র ভাইয়া অনার্সের স্টুডেন্ট। ইতু ওয়াহি আর রূপকথাকে বলো, এই দেখ দেখ ছেলেটা কি কিউট। ওয়াহি বলো, তার কাছে তো সব ছেলেই কিউট, যারে দেখিস তারাই তোর ভালো লাগে। ইতু বলল, একদম ট্রুথ ভাই, একে দেখি একদম দুর্বল হয়ে গেছে। ওয়াহি বলো, সে তো সব ছেলেকে দেখেই দুর্বল হয়ে যাও তুমি। ইতু বলল ইতু বলল, আসলে ছোটবেলা পর্যাপ্ত পরিমাণে হরলিক্স খাইনি বলে এখন কোনো সুদর্শন ছেলে দেখলেই দুর্বলতার কাজ করে, প্রেশার লো হয়ে যায়, বুক ধরপড় ধরপড় করে। ইতুর কথা শুনে ওয়াহি আর রূপকথা দুজনেই অট্ট হাসিতে ফেটে পড়ল। রূপকথা বলল, এগুলো তো ভালো লক্ষণ না বোন, তোর ইমিডিয়েটলি একটা বিয়ে করা প্রয়োজন। ইতু বলল, ধুর, বিয়ে কে করবে, আমি তো জীবনে বিয়ে শাদী করবই না, উল্টো আমার নাতনিকেও বলবো বিয়ে শাদী এসব না করতে। এর মধ্যে তাদের খাবার চলে এলো। তিনজন গল্প করতে করতে খাবারটা শেষ করলো। আজকের খাবারের বিল দিয়েছে ওয়াহি। ইতু দিতে চেয়েছিল, তবে ওয়াহি তাকে বলল আগামীকাল দিতে। এরপর তিনজন সুন্দরভাবে বাকি ক্লাসগুলো করে নিল। ক্লাস শেষে যে যার বাসায় চলে গেল। সময় কার জন্য থেমে থাকে না, সময় চলে যায় আপন গতিতে। এর মধ্যে কেটে গেছে একটা মাস। এই 1 মাসে ক্লাসের সবার সঙ্গে রূপকথার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। বাসায় ফারুক সাহেব আর আয়েশা বেগমের সঙ্গে এখন দারুণ ভাব হয়েছে তার। উৎসর সঙ্গেও সম্পর্কটা আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে। ফ্রি মাইন্ডে কথা বলতে পারে দুজন। উৎস সকালে তাকে কলেজে দিয়ে অফিসে চলে যায়। এরপর বাসায় আসে রাত 8টা কি 9টার দিকে। অফিসের কাজের চাপ বেড়েছে তাই একটু লেট করে বাসায় ফিরে। উৎস আসার পর রূপকথা পড়ালেখা হোমওয়ার্ক শেষ করে সারাদিন কলেজে কি হয়েছে সেসব শোনায় উৎসকে। উৎস সেগুলো খুব মনোযোগ সহকারে শুনে। রাতে ডিনার করে উৎস বিছানায় হেলান দিয়ে বসে ল্যাপটপে কাজ করছিল। রূপকথা ফ্রেশ হয়ে এসে বলল, ঘুমাবেন না? উৎস কাজ করতে করতে উত্তর দিল, হ্যাঁ এই তো, আর একটু পরেই ঘুমাবো। তুমিও ঘুমাও, সকালে ক্লাস আছে। রূপকথা আর কিছু না বলে একপাশে গিয়ে শুয়ে পড়ল। উৎস আরও কিছুক্ষণ কাজ করে ল্যাপটপটা পাশে টি টেবিলে রেখে রুমের লাইটগুলো নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে রূপকথাকে পাশে শুয়ে পড়ল। উৎসর ঘুম আসেনি তখনও। সে খেয়াল করছে রূপকথা ঘুমের মধ্যে বড় বড় নিঃশ্বাস ছাড়ছে, যা দেখে উৎসর ডাকলো তাকে, রূপকথা। প্রথম ডাকে রূপকথা সাড়া দিল।
উৎস জিজ্ঞেস করলো, ঘুমাওনি তুমি? বড় বড় নিঃশ্বাস নিয়ে কেঁপে কেঁপে উঠছে। ঠিক আছো? রূপকথা বলো, ঘুম আসছে না আমার। উৎস বলল, সারাদিন পরে পরে ঘুমালে রাতে ঘুম আসবে? রূপকথা বলল, চলুন বারান্দায় গিয়ে বসি। উৎস জিজ্ঞেস করলো, সকালে উঠতে পারবে? রূপকথা বলল, আচ্ছা ঠিক আছে, আপনি ঘুমান, আমি একাই যাচ্ছি। কথা বলে রূপকথা উঠে বারান্দার দোলনায় গিয়ে বসলো। রূপকথা দোলনায় পা তুলে বসে আস্তে আস্তে দোল খেতে লাগলো। ভীষণ মন খারাপ লাগছে তার। বারবার বাবার বাসার কথা মনে পড়ছে। কালকে তার ভাই সাফিনের সঙ্গে কথা বলছে। বহু চেষ্টার পর সাফিনার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়েছে। সাফিনা থেকে শুনেছে বাসার সবাই তাকে ছাড়া দিব্যি ভালো আছে। তার দাদিও আগে থেকে কিছুটা সুস্থ। সবটা শুনে রূপকথা মলিন হাসলো। রূপকথা এসব ভাবছিল এমন সময় বারান্দার 2 কাপ কফি নিয়ে উৎস এলো। উৎসকে দেখে রূপকথা পা নামিয়ে তাকে বসার জায়গা করে দিল। উৎস রূপকথার হাতে 1 কাপ কফি দিয়ে পাশে বসলো। জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? কিছু হলে কিন্তু নিশ্চিতে বলতে পারো আমায়। রূপকথা বলল, কিছু ভালো লাগছে না আমার। চারদিকে সব কিছু বিষাক্ত লাগছে। উৎস জিজ্ঞেস করলো, হঠাৎ করে কি হলো? এতদিনে তো ভালোই ছিলে। রূপকথা হেসে বলল, সত্যি কি আমি ভালো ছিলাম? উৎস কিছু বলল না, চুপচাপ রূপকথার মুখের দিকে তাকিয়ে আছে। ভরা পূর্ণিমার রাত আজ। চাঁদের আলোয় রূপকথার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। মেয়েটার মুখ আজ মলিন হয়ে আছে। রূপকথা বলো, বুঝলেন জাওয়াই সাহেব, চাপা আত্মনাদ কেউ দেখে না, কেউ বোঝে না, কেউ আবার বোঝার না বোঝাও ভান করে। উৎস বলল, দুঃখ পুষে রেখে লাভ আছে? মনে রেখো, দুঃখ কখনো পুষে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়। রূপকথা, ভবিষ্যতে কি হবে আমার? এটা নিয়ে ভাবলে কষ্টে রুহু ছিঁড়ে যায় আমার। উৎস কফির কাপটা নিচে রেখে রূপকথার দিকে ঘুরে বসলো। এরপর রূপকথার হাত থেকে কফির কাপটা নিয়ে সেটাও নিচে রাখলো। রূপকথা 2 হাত নিজের হাতের মুঠোয় দিয়ে বলো, বলেছি তো আমি আছি, তোমার ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমার। তুমি শুধু মনোযোগ দিয়ে পড়ালেখাটা করো। এসব নিয়ে বেশি চিন্তা করো না, তোমাকে হাসি খুশিই মানায়, মন খারাপ অত্যন্ত তোমাকে মানায় না। রূপকথা বলো, আমার জীবন এতটা কঠিন হয়ে গেছে কেন? এমন জীবন তো আমি চাইনি। উৎস বলো, আসলে কি তোমার জীবন কঠিন? রূপকথা বলো, তা নয় তো কি? উৎস বলো, তুই এইটুকুতে হতাশ হয়ে যাচ্ছ? ভুলে গেলে চলবে না, তোমাকে অনেক দূর যেতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। রূপকথা বলল, জামাইয়ের পা থাকতে আমি কেন নিজের পায়ে দাঁড়াবো? আমার তো ছোট্ট একটা ইচ্ছে ছিল জামাইয়ের কোলে উঠে বসে থাকবো। উৎস বলল, সিরিয়াস কথার মধ্যে এসব কথা কোন পাগলে বলে? রূপকথা বলল, সিরিয়াস কথা ভালো লাগে না আমার, কারণ সিরিয়াস কথা নিয়ে ভাবতে গেলে টেনশনে আমার মাথা ব্যথা হয়ে ওঠে। উৎস বলল, এসব বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। রূপকথা বলল, আমার এই দেশে আর থাকতে মন যাচ্ছে না, এই মাটির গন্ধ আমি নিতে পারছি না। উৎস বলল, আল্লাহ খোদার নাম দিয়ে কোনো রকমের টেনে টুনে ইন্টার পাসটা করো, এরপর না হয় লন্ডন পাঠিয়ে দেব। রূপকথা, পড়ালেখা করতে মন চায় না। উৎস জিজ্ঞেস করলো, তাহলে কি করতে মন চায়? রূপকথা বলল, সারাদিন ঘুমাতে মন চায়। উৎস বলল, ঠিক আছে, শুক্রবারে সারাদিন ঘুমিও তুমি, সেদিন কেউ ডাকবে না তোমায়। রূপকথা বলল, জানেন, কাল ভাইয়ের সঙ্গে কথা বললাম, ও বলল বাসার সবাই আমাকে ছাড়া ভীষণ ভালো আছে। উৎস বলল, ভালোই তো। আচ্ছা, তুমি কি চাও না তোমার পরিবার ভালো থাকুক? রূপকথা বলো, চাই, তবে সেটা আমাকে ছাড়া নয়। উৎস বলো, এসব মনের মধ্যে গেঁথে রেখে লাভ আছে? রূপকথা কিছুক্ষণ চুপ করে রইল। এরপর জিজ্ঞেস করলো, কালকে তো আপনাদের রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং, যাবেন না? উৎস বলল, যাব, তবে সন্ধ্যায়। রূপকথা আবদারের সুরে বলল, আমাকে নিয়ে যাবেন? উৎস বলল, ওখানে গিয়ে কি করবে তুমি? রূপকথা বলল, কতদিন বাইরে যাই না, আমারও তো ইচ্ছে করে আশেপাশে একটু ঘুরতে। উৎস বলল, আচ্ছা দেখি। রূপকথা বলল, দেখি বলে হবে না। উৎস বলল, আদিবের বোঝানো কেমন? রূপকথা, ভালোই, খুব সুন্দর করে কথা বলে। জানেন, আদিব ভাইয়া মাঝে মধ্যেই আমার জন্য চকলেট নিয়ে আসে, আজকেও এনেছিল। আদিব রূপকথার জন্য চকলেট নিয়ে আসে শুনে হঠাৎই উৎসর ভীষণ রাগ হলো, কিন্তু রাগের কারণটা বুঝতে পারল না।
তাই সেটা প্রকাশ করলো না। বলল, ঠিক আছে, মনোযোগ দিয়ে পড়ালেখা করো। উল্টোপাল্টা বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। রূপকথা কিছু বলছে না, উৎসও কিছু বলছে না। দুজন পাশাপাশি চুপচাপ বসে আছে। কিছুটা সময় এভাবে অতিবাহিত হয়ে যাওয়ার পর রূপকথা ধীরে ধীরে নিজের মাথায় উৎসর কাঁধে রাখলো। এরপর বলল, আপনার ভবিষ্যৎ কি সেটা নিয়েও আবার চিন্তা হয়। কানে রূপকথার মাথায় রাখায় উৎস একটু নড়েচড়ে বসলো। বলল, আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না। রূপকথা, যেভাবেই হোক আমি তো আপনার ওয়াইফ, আপনাকে নিয়ে আমার চিন্তা হওয়াটাই কি স্বাভাবিক না? উৎস বলল, বললাম তো, তোমার আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না। আর শুধু আমাকে নিয়ে না, দুনিয়ার কোনো কিছু নিয়েই তোমার চিন্তা করতে হবে না। রূপকথা, আপনি ভেতর থেকে খুব একা, তাই না? উৎস হেসে বলল, ব্যাপার না, আমি একাকিত্বের মধ্যে বেড়ে ওঠা এক মানুষ। রূপকথা, বাসায় মা বাবা ভাই সঙ্গে এতজন ছাড়বেন ছিল, তারপর আপনি কিভাবে একাকিত্বের মধ্যে পড়ে হয়েছেন? উৎস একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, বাদ দাও, সে অনেক লম্বা কাহিনী। রূপকথা বলল, বলুন, আমি শুনতে চাই। উৎস বলতে চাইল না। এতে রূপকথা আরও জোরাজুরি শুরু করলো। উৎস জানে রূপকথা নাছোড়বান্দা, সে এই লম্বা কাহিনী শুনে তবে ক্ষান্ত হবে। রূপকথা আবার বলল, প্লিজ বলেন না। উৎস বলো, আচ্ছা সংক্ষেপে বলি তাহলে। রূপকথা বলো, যেভাবে আপনার বলতে এবং আমার বুঝতে সুবিধা হয় সেভাবে বলুন। উৎস একটা লম্বা শ্বাস ছেড়ে বলা শুরু করলো, আমি ক্লাস 2 থেকে 5 পর্যন্ত বাংলাদেশে ছিলাম, তবে হোস্টেলে। এরপর ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত ছিলাম লন্ডনে। ইন্টার পর্যন্ত ওখানকার একটা দামি দামি হোস্টেলে থেকে পড়ালেখা করে। এরপর আবার ফ্ল্যাটে থেকেছি। আবার এই জীবনে প্রায় অর্ধেকটা সময় কেটেছে পরিবারহীন এতিম বাচ্চাদের মতো। আমার ধারণা ছিল বাসায় থাকলে আমি বিগড়ে যাব, পড়ালেখা ঠিকমতো করবো না। তাই তিনি সব সময় আমাকে হোস্টেলেই রাখতেন। রূপকথা জিজ্ঞেস করলো, লন্ডনে আমাদের আত্মীয় স্বজন কেউ থাকতো না? উৎস, আমার খালার মেয়ে থাকতো তার পরিবার নিয়ে। লন্ডনে যাওয়ার আগে কথা হয়েছিল আমি তাদের বাসায় থাকবো। রূপকথা জিজ্ঞেস করলো, তাহলে হোস্টেলে ছিলেন কেন? উৎস, আম্মা আব্বার উপর রাগ করে। ইভেন আমি টানা 4 বছর তাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখিনি। তারা প্রতি বছর গিয়ে আমাকে দেখে আসতো। বছরে জাস্ট ওই কয়েকটা দিনই তাদের সঙ্গে আমার থাকা হতো। রূপকথা বোবার মতো জিজ্ঞেস করলো, মা বাবা আসার সময় কান্না করতেন না? উৎসও বলল, হ্যাঁ, প্রথম প্রথম অনেক কান্না করতাম। বারবার আম্মা আব্বার কাছে অযথা আবদার করতাম আমাকে যেন তাদের সঙ্গে নিয়ে আসে। তখন বছরের ওই কয়েকটা দিনই আমার কাছে ঈদের মতো লাগতো। তাদের দেখে ভীষণ খুশি হতাম। প্রথম প্রথম তো ভাবতাম এবার হয়তো আমাকে তাদের সঙ্গে নিয়ে আসবে। লন্ডনে আমার নিজের ফ্ল্যাট আছে, তারা গেলে সেখানেই থাকতো। বছরের সে কয়েকটা দিন তারা গেলে সেখানেই থাকতো। বছরের সেই কয়টা দিনেই আমি তাদের সঙ্গে সেই ফ্ল্যাটেই থাকতাম। উৎস একটু থেমে আবার বলা শুরু করলো, প্রথম প্রথম যখন লন্ডনে যাই তখন আমার লন্ডনের খাবার দাবার একদমই পছন্দ ছিল না, খেতে পারতাম না। প্রথমে 1 বছর আমাকে খাবার নিয়ে অনেক কষ্ট পোহাতে হয়েছে। এরপর ধীরে ধীরে ইউসড টু হয়ে গেছি। হোস্টেলে রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকতো তখন আমি আচ্ছন্ন থাকতাম কান্নায়। কত রাত যে আমার কান্না করতে করতে জ্বর এসেছে তার হিসাব নেই। জ্বরে ঘরে বারবার আম্মাকেই ডাকতাম আর ভাবতাম, ইস, আম্মা যদি এখন পাশে থাকতো তাহলে কতই না ভালো হতো। আমার মাথার কাছে বসে জলপট্টি দিয়ে দিত, আমাকে আদর করে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দিত। কিন্তু আফসোস, এখন কিছুই বাস্তব হতো না। আর অবশ্য আমার বুদ্ধির বয়সের পর আমার সঙ্গে আমার এমন কোনো মুহূর্ত নেই, থাকলেও হয়তো মনে পড়ছে না। তো তখন আমার জ্বর নিজে থেকে এসে আবার নিজে থেকেই চলে যেত। আমার মনে আছে একবার আমার ধুম জ্বর এসেছিল, সেই জ্বর নিয়ে আমি টানা 8 দিন হসপিটালে ভর্তি ছিলাম। তখন আব্বা আমার দেশ থেকে মোটা অঙ্কের টাকা পাঠিয়ে আমার সেবা যত্নের কোনো ত্রুটি রাখেনি। অথচ তখন আমার ইচ্ছে করছিল আব্বাকে বুকে একটু মাথা রাখতে, আমার বুকে মাথা রেখে একটু গল্প শুনতে। কিন্তু বাস্তবটা আমাকে সেই সুযোগ করে দেয়নি। সেই জ্বরের পর থেকেই আমি একদম চুপ হয়ে গেলাম। আর পরিবর্তন সবার চোখে লাগছে। সবাই দেখলো আমি চুপ হয়ে গেছি, কিন্তু কেন হয়েছে সেটা কেউ খোঁজ দিয়ে দেখলো না। আমি যেদিন দেশে আসি সেদিন আমাকে
জড়িয়ে ধরে আম্মা অনেক কেঁদেছিলেন, কিন্তু বিশ্বাস করো সেদিন আমার কান্না দেখে আমার একটু কষ্ট হয়নি, একটু খারাপ লাগেনি, একটু যেন মনে হয়নি আম্মার কান্না আমার থামানো উচিত। সেদিনই খুব বাজেভাবে রিয়ালাইজ করছিলাম একাকিত্ব আর দূরত্ব মানুষকে ভীষণ স্বার্থপর বানিয়ে দেয়।